হ্যালো ফ্রেন্ডস, ইজি ইংলিশ কেয়ারে আবারও সবাইকে জানাই স্বাগত। পুজোর পরে নতুন ভিডিও, সুতরাং সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ বিজয়া। আর আজকের ঠিক যে বিষয়টা নিয়ে ভিডিও হতে চলেছে সেটা একটু ইউনিক বলা চলে, কারণ এতদিন অবধি আমি নানান স্কুল প্রজেক্টের প্রেজেন্টেশনগুলো দিয়েছিলাম। আজকের যে বিষয়টা দিচ্ছি সেটা হচ্ছে ঠিক এই যে স্কুল প্রজেক্টগুলো শুরু করা হয় তার জন্য একটা জরুরি প্রসেস বলা চলে, সেটা হলো ইন্ট্রোডাকশন অফ এ প্রজেক্ট। হ্যাঁ, এই যে প্রজেক্টগুলো আমরা লিখে থাকি তার ইন্ট্রোডাকশন ঠিক কেমন হলেই একটা ইন্ট্রোডাকশনটা খুব ভালো রকম ইন্ট্রোডাকশন বলা চলে বা বলা যেতে পারে। তো সেইটাই আজকের আমি দেখাবো, ইন্ট্রোডাকশন অফ এ প্রজেক্ট। তো ইন্ট্রোডাকশনের জন্য প্রথমেই আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো হোয়াট ইজ আ প্রজেক্ট। হোয়াট ইজ আ প্রজেক্ট অর্থাৎ প্রজেক্ট কী। আমার মনে হয় ইন্ট্রোডাকশন অফ দ্য প্রজেক্ট বা প্রজেক্টের শুরুতে অ্যাকনলেজমেন্ট বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে লেখা হয়, সেটা আমরা জানাই, সেটা স্কুলও উল্লেখ করে দেন। কিন্তু আমাদের এখানে যেটা জরুরি সেটা হচ্ছে যে প্রজেক্ট কী, এটা নিয়েও যদি আমরা একটু লেখালেখি করতে পারি তাহলে মনে হয় প্রজেক্টের কিন্তু একটু গুরুত্বটা অন্য রকম জায়গায় যাবে। তো এখানে আমরা সেই জন্য প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে হোয়াট ইজ প্রজেক্ট বা প্রজেক্ট কী। বলছে এ প্রজেক্ট ইজ আ সেট অফ টাস্ক দ্যাট মাস্ট বি কমপ্লিটেড ইন অর্ডার টু অ্যারাইভ অ্যাট এ পার্টিকুলার গোল অর আউটকাম। বলছে একটা প্রজেক্ট হলো বেশ কিছু কাজের সমষ্টি যেটার মধ্যে দিয়ে একটা নির্দেশের দ্বারা আমরা নির্দিষ্ট একটা লক্ষ্য বা একটা কোনো কিছু সম্বন্ধীয় লক্ষ্যের সম্পূর্ণ রূপে আমরা পৌঁছতে পারি। ডিপেন্ডিং অন দ্য সাইজ অ্যান্ড স্কোপ অফ দ্য প্রজেক্ট দিস টাস্ক মে বি সিম্পল অর ইলাবোরেট। আকার এবং সুযোগের উপর নির্ভর করে এই প্রজেক্টের দেওয়া কাজগুলো হতে পারে সাধারণ অথবা আরও একটু বিস্তারিত। বাট অল প্রজেক্টস ক্যান বি ব্রোকেন ডাউন ইন্টু অবজেক্টিভস অ্যান্ড হোয়াট নিডস টু বি ডান টু অ্যাচিভ দেম। কিন্তু সমস্ত রকমের প্রজেক্টকে কিন্তু আমরা ভেঙে ভেঙে বিভিন্ন বস্তুগতভাবে প্রয়োজন অনুযায়ী আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাই, যে বিষয় নিয়ে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে চাইছি সেই লক্ষ্যটাকে যাতে আমরা অ্যাচিভ করতে পারি সেই জন্য। Organizations and individuals manage projects with a wide range of objectives. Organizations and individuals বলা যেতে পারে সংস্থাগত বা সমষ্টিগতভাবে অথবা একাকীও বলা যেতে পারে। আমরা যে কেউ ওয়াইড রেঞ্জ অফ অবজেক্টিভস নানান রকম বস্তুগতভাবে কিন্তু আমরা একটা প্রজেক্টকে কমপ্লিট করতে চেষ্টা করি। দিস ক্যান টেক মেনি ফর্মস ইভেন কনস্ট্রাক্টিং এ সার্টেন ডিউটি। এটা নানান রকম আকারেরই হয়, এমনকি একটা নির্দিষ্ট কর্তব্যকেও যদি আমরা স্থাপন করার চেষ্টা করি সেটাও একটা প্রজেক্ট বলা চলে। রিটেলার্স ফর এক্সাম্পল মে পারসিউ প্রজেক্টস দ্যাট ইমপ্রুভ দ্য ওয়ে দে ট্র্যাক অর্ডার ফুলফিলমেন্ট। রিটেলার্স মানে যারা সাধারণত মাল সরবরাহ করার যে খুচরো ব্যবসায়ী হন, উদাহরণস্বরূপ বলা যায় তারাও কিন্তু প্রজেক্টের মাধ্যমে তাদের অর্ডার যাতে সঠিকভাবে সঠিক সময়ে বিভিন্ন জায়গায় পৌঁছতে পারে তার জন্য তারাও কিন্তু প্রজেক্ট আইডিয়া তৈরি করেন। কনস্ট্রাকশন টিমস কমপ্লিট প্রজেক্টস এনি টাইম দে প্ল্যান অ্যান্ড বিল্ড সামথিং অ্যান্ড সো অন। কনস্ট্রাকশন টিম অর্থাৎ বাড়িঘর তৈরি করার যে সমস্ত টিম বলা চলে বা দল, তারাও কিন্তু প্রজেক্টের উপর নির্ভর করে যাতে করে তারা পরিকল্পনা এবং যে জিনিসটা তৈরি করতে চাইছে এই রকমের নানান রকম জিনিস তারা যাতে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তৈরি করতে পারে। তো এই হলো প্রজেক্টের আসল একটা ডেফিনেশন বা প্রজেক্ট কী সেটা বলা যায়। আমার মনে হয় যে কোনো প্রজেক্টের প্রেজেন্টেশনের শুরুর আগে এই বিষয়টা নিয়ে একটু এইভাবে লিখে দিলে বোধহয় তার আলাদা একটা ইম্পর্টেন্স তৈরি হবে এবং মার্কসেও তোমাদের যথেষ্ট সুবিধে হবে, অর্থাৎ ভালো মার্কস তোমরা পেতে পারো। এর সঙ্গে তোমরা আরও একটা জিনিস অ্যাড করতে পারো, তাহলে বিষয়টা আর একটু ভালো আকার বা প্রেজেন্টেশনে আরও একটু সুন্দর মার্কস আনতে পারা যেতে পারে এটার মাধ্যমে, যেটার নাম হলো ফিচার্স অফ প্রজেক্ট। অর্থাৎ এই যে প্রজেক্ট জিনিসটা নিয়ে আমরা এতক্ষণ জানলাম বা লিখলাম তার বৈশিষ্ট্যগুলো কী। যদিও তোমরা শুধুমাত্র লিখে দিয়ে না বুঝেও লিখলেও হয়তো নাম্বার পেতে পারো, কিন্তু আমার মনে হয় একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো পুরোটা এবং বিষয়গুলো কেমন কী একটু বোঝার চেষ্টা করো। দেখবে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের সঙ্গে এর কিন্তু একটা দারুণ মিল পাওয়া যাবে। তো আমরা শুরু করছি বিষয়টা। ফিচার্স অফ প্রজেক্ট অর্থাৎ প্রজেক্টের বৈশিষ্ট্য বলছে ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ অবজেক্টিভস ফাংশনস ইন্টারনাল ফাংশন এনভায়রনমেন্টাল ইচ প্রজেক্ট হ্যাজ স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স দিস আর অ্যাজ ফলোস। বলছে প্রজেক্টের মধ্যে যে সমস্ত ভিউ পয়েন্ট আছে সেগুলো বস্তুগতভাবে কাজের দিক থেকে তার অন্তর্নিহিত যে সমস্ত কাজ আছে বা পরিবেশগতভাবে প্রতিটা প্রজেক্টেরই কিন্তু নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য হয় বা চরিত্র হয়। দিস আর অ্যাজ ফলোস, যেটা নিচে আমরা দেখতে পাচ্ছি। কি বলছে? ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স বলতে গুরুত্ব, অর্থাৎ প্রজেক্টের গুরুত্ব কী হয়।
বলছে দ্য মোস্ট ক্রুশিয়াল অ্যাট্রিবিউট অফ এ প্রজেক্ট ইজ দ্যাট ইট মাস্ট বি ইম্পর্টেন্ট এনাফ in the eyes of senior management to justify setting up a special organizational unit outside the routine structure of the organization. বলছে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো একটা সিনিয়র ম্যানেজমেন্ট তার বিচারের মাধ্যমে একটা কিন্তু অর্গানাইজেশন বিশেষ অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করতে হবে, যেটা কিন্তু আমাদের সাধারণ যে অর্গানাইজেশনটা রয়েছে তার বাইরে এসে, তার যে স্ট্রাকচার রুটিন স্ট্রাকচার তার বাইরে এসে, অর্থাৎ এটা যদি আমাদের প্রজেক্টের ক্ষেত্রে বিষয় আমরা যে প্রজেক্টগুলো লিখি তার দিক থেকে যদি বোঝানো হয়, বিষয়টা হলো সিনিয়র ম্যানেজমেন্ট, অর্থাৎ কি যিনি আমাদের কিন্তু এই প্রজেক্টটা নিয়ে গাইড করছেন, অর্থাৎ আমাদের টিচার, তিনি আমাদেরকে কিন্তু একটা প্রজেক্ট দিচ্ছেন এবং তিনি সেই প্রজেক্টটা দেওয়ার মাধ্যমে কিন্তু তিনি আমাদেরকে জাস্টিফাই করার চেষ্টা করবেন যে আমরা কতটা কীভাবে কী করব, এবং তার জন্য আলাদা করে কিন্তু আমাদেরকে আরও মানে একটা অর্গানাইজেশন ইউনিট তৈরি করবে, মানে আমাদেরকে আরও একটু দলের মধ্যে নিয়ে আসবে, আমাদেরকে সবাইকে সমষ্টি তৈরি করবে। কোন জায়গা থেকে না, রুটিন স্ট্রাকচারের বাইরে বেরিয়ে, অর্থাৎ আমাদের যে স্কুল তাদের রুটিন তার চলাফেরা তার সমস্ত কিছু তার বাইরে এসে কিন্তু এই কাজটা করতে হয়। এইটাই কিন্তু হলো প্রজেক্টের প্রধান গুরুত্ব। তারপরে আসছে সেকেন্ড যে ফিচার, সেটা হলো পারফরমেন্স, অর্থাৎ তার মধ্যে কীভাবে কাজ হবে প্রজেক্টে সেটা। এ প্রজেক্ট ইজ ইউজুয়ালি এ ওয়ান টাইম অ্যাক্টিভিটি উইথ এ ওয়েল ডিফাইন্ড সেট অফ দ্য ডিজায়ার্ড এন্ড রেজাল্ট। একটা প্রজেক্ট হলো সাধারণত একটা একবার করা কাজ, যেটার মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণ ভালো করে একগুচ্ছ বিষয়কে একদম ফলাফলের মাধ্যমে প্রত্যাশিতভাবে শেষ করতে পারবো, এমন কাজ একবারে হবে। এটাই হলো কিন্তু প্রজেক্টের কাজের ধরন। দ্য প্রজেক্ট ইজ কমপ্লেক্স এনাফ দ্যাট দ্য সাবটাস্ক require careful coordination and control in terms of timing, procedure, cost and performance. বলছে প্রজেক্টগুলো কিন্তু বেশ কিছু জটিল, যথেষ্ট কিছু বেশ কিছু ছোট ছোট জটিল কাজের সমষ্টি, এবং সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব নিয়ে এবং কোঅর্ডিনেশন মানে বোঝাপড়ার মাধ্যমে কিন্তু তৈরি করতে হবে বা করে যেতে হবে, এবং তার মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে অনেক রকমের ছোট ছোট টার্মস, যেমন টাইম, প্রসিডিওর মানে সময়, কস্ট কত মূল্য পড়ছে, অ্যান্ড পারফরমেন্স, তার মধ্যে পারফরমেন্সও কিন্তু যুক্ত, মানে কীভাবে করা হবে। অর্থাৎ পারফরমেন্স পুরো প্রজেক্টের অংশগ্রহণ করাটা যদি আমাদের স্কুলের দিক থেকে পারফরমেন্সের এই বিষয়টা যেটা বলা হলো বোঝানো যায়, তাহলে হচ্ছে যে আমরা কিন্তু প্রজেক্টটা করছি কিন্তু একবারই, মানে আমরা কমপ্লিট করবো করে একবারই কিন্তু কাজটা সাবমিট করছি। তার মধ্যে কিন্তু অনেক ছোটো ছোটো জিনিস কিন্তু আমাদের বোঝাপড়ার দরকার হয়, যেমন বিষয়টা কী, টিচারটি কী কী আমাদেরকে করতে বলছেন, কীভাবে করব, কোথা থেকে এই ডিটেলসগুলোকে নিয়ে আমরা তাহলে কাজ করব, তার সাথে সাথে আমাদের কত সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, সেই কাজটা করতে গেলে আমাদেরকে কী কী জিনিস সামগ্রী কেনাকাটি করতে হবে, এবং আমরা কীভাবে প্রেজেন্টেশন নামাবো, সেটাই কিন্তু এখানে পারফরমেন্স বলে উল্লেখ করছে। আর এই পুরোটা হলো প্রজেক্টের পারফরমেন্স ফিচারের মানে। এর পরবর্তী ফিচার বলছে ডেফিনিট লাইফ সাইকেল। ডেফিনিট লাইফ সাইকেল মানে একদম নির্দিষ্টভাবে প্রজেক্টের জন্য যে লাইফ সাইকেলটা হয়ে থাকে বা চলে। বলছে লাইক অর্গানিক এন্টাইটিস আ প্রজেক্ট হ্যাজ এ লাইফ সাইকেল। যেমন সাধারণ মানে প্রাকৃতিক বিষয়গুলো যেরকম আমরা দেখতে পাই তাদের যে বৈশিষ্ট্যগুলো, সেরকমই প্রজেক্টেরও একটা কিন্তু লাইফ সাইকেল আছে। ফ্রম এ সো বিগিনিং দে প্রোগ্রেস টু এ বিল্ড আপ অফ সাইজ, দেন পিক, বিগিন এ ডিক্লাইন। অর্থাৎ প্রথমে একটা দেখতে পাওয়া যাবে শুরু, এবং সেখান থেকে কাজের প্রোগ্রেস হচ্ছে আকারের দিক থেকে, অর্থাৎ প্রজেক্টটা ধীরে 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 প্রোগ্রেস পেয়ে বড় হচ্ছে। দেন পিক, পিক মানে কি, তারপর সেটা একটা চূড়া বা মধ্যবর্তী অংশে যাচ্ছে, অর্থাৎ একদম মিডিল পার্টে চলে যাচ্ছে। বিগিন এ ডিক্লাইন, তারপর সেটার শেষ শুরু হচ্ছে। অ্যান্ড ফাইনালি মাস্ট বি টার্মিনেটেড বাই সাম ডিউ ডেট, তারপর কিন্তু অবশেষে সেটার কিন্তু একদম স্থগিত করা হবে, সেই প্রজেক্টটাকে স্থগিতের একটা সময়সীমা দিয়ে, বেশ কিছু সময়সীমা দিয়ে সেটাকে স্থগিত করা হবে। একটু ব্যাপারটা বুঝিয়ে দিই। আমাদের প্রজেক্টের ক্ষেত্রে বিষয়টা ঠিক এরকমই, যে আমাদেরকে কিন্তু প্রজেক্টের কাজ করতে দেওয়া হয়, তারপরে কিন্তু আমরা কাজ শুরু করি, সেটা হলো সো বিগিনিং। তারপর সেটা কিন্তু এগোতে থাকে, এগোতে 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 তার বিভিন্ন রকম বিষয়পত্র আমরা সমস্ত কিছু এক জায়গায় করে সেটাকে প্রোগ্রেসের দিকে নিয়ে যাই। তারপর সেটা এগিয়ে গিয়ে পিক, পিক মানে আমরা একদম ঠিকঠাক কাজটা কিন্তু সম্পূর্ণ করছি এরম একটা অবস্থায় আসে। তারপর কিন্তু সেটাকে শেষের দিকে, অর্থাৎ কাজ প্রায় কমপ্লিট হচ্ছে, আমাদের সমস্ত প্রেজেন্টেশন প্রায় কমপ্লিট, গোছানো সম্পূর্ণ হয়েছে, ছবি দেওয়া ইত্যাদি সেগুলোকেও সম্পূর্ণভাবে আমরা গুছিয়ে নিয়েছি, এবং টার্মিনেটেড বাই সাম ডিউ ডেটস মানে এবং আমাদের খাতা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু জমা দেওয়ার একটা নির্দিষ্ট ডেট থাকে। এবার কিছু সময় সেই ডেটগুলো আমরা মিস করে হয়তো থাকি, তখন আমাদের কিছু ডেট আবার এক্সটেন্ড করা হয় এবং আমরা কিন্তু একটা নির্দিষ্ট ডেটের মধ্যে গিয়ে সমস্ত খাতাটা
জমা দিই। এটা হলো একটা প্রজেক্টের কিন্তু ডেফিনিট লাইফ সাইকেল, অর্থাৎ একটা প্রজেক্টেরও কিন্তু একটা নির্দিষ্ট লাইফ সাইকেলের মধ্যে কিন্তু সমস্ত বিষয়টা চলতে থাকে। এর পরবর্তী বৈশিষ্ট্য কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্ট, অর্থাৎ জটিল কিছু মধ্যস্থতাকারী অবস্থান। A project often interacts with other projects being carried out simultaneously by their parent organization। বলছে একটা প্রজেক্ট কিন্তু ইন্টারাক্ট করে, অর্থাৎ সংযুক্ত হয় নানান রকম আরও কিন্তু সম্পর্কিত প্রজেক্টের নানান বিষয়ের মাধ্যমে বা অনেক সংস্থাগত বিষয়ের দ্বারা। দ্য এমপ্লয়িজ অফ এ প্রজেক্ট কেম ফ্রম দ্য ডিফারেন্ট এনভায়রনমেন্ট অ্যান্ড মেক কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্সিস। কথাটার অর্থ কী একটু ভালো করে বুঝিয়ে বলি। কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্ট মানে জটিল কিছু মধ্যস্থতাকারী ব্যক্তির সম্পর্ক এখানে জড়িয়ে থাকে। কিভাবে? এখানে যে বিষয়টা বলছে এটা কিন্তু বিষয়ভিত্তিকভাবে কিন্তু একটু আলাদা। আমাদের স্কুল প্রজেক্টের সঙ্গে খুব একটা এর মিল নেই। এটা একটু বড় প্রজেক্ট, মানে যেগুলো কনস্ট্রাকটিভ হয়, যেমন ব্রিজ তৈরি, বাড়ি তৈরি, এগুলোর ক্ষেত্রে একটা মিল আছে, বাট তবুও একটু রিলেট করা যেতে পারে। যেমন ধরা যায়, যদি আমাদেরকে কোনো সাবজেক্ট নিয়ে যখন আমাদেরকে বলা হচ্ছে প্রজেক্ট তৈরি করতে, সেই নির্দিষ্ট সাবজেক্টের উপরে কিন্তু সবার কিন্তু সমান নলেজ নাও থাকতে পারে। সেই জায়গায় আমরা তখন একটা ওই সাবজেক্টের উপর নলেজ হচ্ছে এমন ব্যক্তি বা এমন বিষয়বস্তুর কিন্তু হেল্প নিয়ে থাকি। সেইগুলো হলো এই ইন্টারডিপেন্ডেন্ট পারপাসের জিনিসপত্র। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারি। পরবর্তী বৈশিষ্ট্য ইউনিকনেস মানে মৌলিকতা। থ্রু দ্য ডিজায়ার্ড অ্যান্ড রেজাল্টস মে হ্যাভ বিন অ্যাচিভড এলসওয়্যার, দে আর অ্যাট লিস্ট ইউনিক to the organization. Moreover, every project has some elements that are unique। বলছে আমরা যে ধরনের আশা করি এবং সেই অনুযায়ী যে ফলাফল পেতে চাই, সেই অনুযায়ী আমরা প্রজেক্টে যে জিনিসটা অ্যাচিভ করতে চাইছি, সব মেলালে বিষয়টা কিন্তু আসলে কিন্তু একটা মৌলিক ব্যাপার একটা অর্গানাইজেশনের কাছে বা একটা সংস্থার কাছে। মোরওভার এভরি প্রজেক্ট হ্যাজ সাম এলিমেন্টস দ্যাট আর ইউনিক। বলা যেতে পারে প্রতিটা প্রজেক্টেই কিন্তু আসলে তার একটা মৌলিকতা রয়েছে। অর্থাৎ বিষয়টা কি, আমরা যেমন কোনো একটা প্রজেক্ট তৈরি করছি, সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের নিজস্ব একটা তৈরি বা সৃষ্টি, সেক্ষেত্রে তাদের নিজস্বতা রয়েছে। সুতরাং আমি যে জিনিসটা তৈরি করছি সেটা কিন্তু আরও পাঁচজন নাও তৈরি করতে পারে, অর্থাৎ সেদিক থেকে কিন্তু বিষয়টা ইউনিক। অর্থাৎ আমার কাছে আমার এলিমেন্টসটা ইউনিক, তার কাছে তার এলিমেন্টসটা ইউনিক। সুতরাং প্রজেক্টের আরও একটা বৈশিষ্ট্য হলো এই ইউনিকনেস। এবং শেষের দিকে এগোলে আরেকটা ফিচার্স, সেটা হলো রিসোর্সেস মানে যে জিনিসগুলো নিয়ে আমরা প্রজেক্ট তৈরি করব সেগুলোকে বলে রিসোর্সেস। বলছে এ প্রজেক্ট হ্যাজ এ লিমিটেড বাজেট বোথ ফর পার্সোনাল অ্যাজ ওয়েল অ্যাজ আদার রিসোর্সেস। বলছে একটা প্রজেক্টের কিন্তু একটা নির্দিষ্ট বাজেটের সীমা রয়েছে বা একটা মূল্য রয়েছে, যেটা হতে পারে পার্সোনাল অথবা আমাদের আরও অন্যান্য বিভিন্ন জিনিস যেগুলো রিসোর্সেস বলে উল্লেখ করছে, যেগুলো আমাদের নেওয়ার জন্য বা যেগুলো নিয়ে আমরা প্রজেক্ট তৈরি করব। এটা আমাদের স্কুল প্রজেক্টের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যেমন স্কুল প্রজেক্ট করতে গেলেই প্রথমে যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে একটা খাতার বাইন্ডিং বা মলার্স, তারপর তার বিভিন্ন রকম পেজের ডিজাইন, তার মধ্যে আমরা যে সমস্ত লেখালেখি করব তার জন্য পেন, কালি, কালার্স, ছবি যদি আঁকি তাহলে তার ব্যাপার আলাদা, ছবিগুলো কালেক্ট করা, সেগুলোকে যদি প্রিন্ট আউট করি সেক্ষেত্রে এই যে পুরো বিষয়টা, এর কিন্তু একটা বাজেট থাকে। এই সম্পূর্ণ বাজেটগুলো কিন্তু কিসের উপর নির্ভর করে তৈরি হয় না, যে জিনিসগুলো নিয়ে আমরা প্রজেক্ট তৈরি করছি তার উপরে, আর সেগুলোকে এখানে রিসোর্সেস বলে উল্লেখ করছে। সব থেকে শেষ যে ফিচার্সটা আমি উল্লেখ করছি সেটা হচ্ছে কনফ্লিক্ট এনভায়রনমেন্ট মানে একটা প্রতিকূল পরিস্থিতি বা পরিবেশ। বলছে মোর দ্যান মোস্ট ম্যানেজার্স দ্য প্রজেক্ট ম্যানেজার লিভস ইন আ ওয়ার্ল্ড ক্যারেক্টারাইজড বাই কনফ্লিক্ট। বিশেষত যে ম্যানেজার্স এই প্রজেক্টের দায়িত্ব নিয়ে থাকেন, সেই প্রজেক্ট ম্যানেজার কিন্তু যে জগতে থাকেন তাকে কিন্তু কনফ্লিক্ট বলে উল্লেখ করা হয় বা তাকে সেই ধরনটা দিয়ে বোঝানো যায়। প্রজেক্টস কমপ্লিট উইথ দ্য ফাংশনাল ডিপার্টমেন্ট ফর রিসোর্সেস অ্যান্ড পার্সোনাল। বলছে প্রজেক্ট কিন্তু সম্পূর্ণ হতে পারে ফাংশনাল ডিপার্টমেন্টের যে সমস্ত রিসোর্স সেগুলো দিয়ে অথবা ব্যক্তিগত নানান রকম রিসোর্স দিয়ে। হিয়ার কনফ্লিক্ট অ্যারাইজেস ফর লিডারশিপ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালস ইন্টারেস্ট। এখানে প্রতিকূলতা তৈরি হতে পারে বা উদ্ভব হতে পারে কী কী ক্ষেত্রে, লিডারশিপ যে নেতৃত্ব দিচ্ছে প্রজেক্টে তার দিক থেকে, ডিস্ট্রিবিউশন যে বন্টন অর্থাৎ আমরা যেভাবে সমস্ত কিছু সমানভাবে বন্টন করতে পারি সেদিক থেকে, অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট মানে ব্যক্তিগত যে আগ্রহ তার উপরে, সেক্ষেত্রেও কিন্তু কনফ্লিক্ট বা প্রতিকূলতা তৈরি হতে পারে। বিষয়টা একটু আমাদের স্কুল প্রজেক্টের ক্ষেত্রে বুঝিয়ে বলি। প্রথমত প্রজেক্ট ম্যানেজার আমাদের স্কুল প্রজেক্টের ক্ষেত্রে দুরকম হতে পারে। একজন যে প্রজেক্ট তৈরি করছে সেও হতে পারে, অথবা যিনি আমাদেরকে প্রজেক্টের দায়িত্ব নিয়ে দিচ্ছেন তিনিও হতে পারে। কনফ্লিক্ট বা প্রতিকূলতা তার কাছে কেমন আসে?
এক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো বলেছে নেতৃত্ব, অর্থাৎ নেতৃত্ব বলতে গেলে তাহলে টিচারের দিক থেকে বলা যেতে পারে যিনি আমাদের প্রজেক্ট দিচ্ছেন। তিনি যদি প্রজেক্ট দেন তিনি কিন্তু সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে আছেন স্টুডেন্টদের উপরে, তারা সঠিকভাবে প্রজেক্ট তৈরি করতে পারছেন কি না, তারা কীভাবে করবে কোন কোন বিষয়ের উপরে, কোন বিষয়টা দিলে সুবিধা, কোন বিষয়টা দিলে সুবিধা নয়, যদি সুবিধা না হয় তাহলে কী করবেন, এই এত কিছু বিষয়। ডিস্ট্রিবিউশন মানে বন্টন বলতে কি, যে প্রজেক্টটা কীভাবে কাকে কতটা কী দায়িত্ব দিয়ে দেবো। এবার স্টুডেন্টদের ক্ষেত্রে কী হয়, সবাইকে সেম প্রজেক্ট দেওয়া হয়ে থাকে, তবে সেক্ষেত্রে সেই প্রজেক্টটা সবাই সমানভাবে পেলো কি না, সঠিক সময় জানতে পারলো কি না, সঠিক সময় যদি জানতে না পারে তারা কিন্তু সঠিক সময় কিন্তু সাবমিট করতে পারবে না। এই ব্যাপারগুলো কিন্তু এখানে জড়িত। অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট মানে কি, ব্যক্তিগত আগ্রহ হতে পারে। আমি যে বিষয়ের উপরে প্রজেক্ট দিচ্ছি বা টিচার যে বিষয়ের উপর প্রজেক্ট দিচ্ছেন, স্টুডেন্টদের কিন্তু সে বিষয়ে আগ্রহ নাও থাকতে পারে। সেক্ষেত্রে যদি প্রজেক্ট সম্পূর্ণ না হয়, সেক্ষেত্রে যদি প্রজেক্টটা খারাপ হয়, তাহলে তাদের মার্কস প্রবলেম হতে পারে, প্রজেক্টের প্রেজেন্টেশন সমস্যা হতে পারে, নানান রকম ব্যাপার থেকে থাকে। সুতরাং প্রজেক্ট ম্যানেজারের কিন্তু এই বিষয়ে কিন্তু একটা কনফ্লিক্ট এনভায়রনমেন্ট তৈরি হয়, আর যেটা কিন্তু প্রজেক্টের মধ্যে বা প্রজেক্টের একটা অন্যতম বৈশিষ্ট্য। তো আশা করি এই বিষয়গুলো প্রজেক্টের ইন্ট্রোডাকশন হিসেবে তোমরা দিলে তোমাদের প্রজেক্টের কিন্তু মার্কস বেশ কিছুটা সাধারণের থেকে ইমপ্রুভ করতে পারে। এবার এটা যদিও সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ইচ্ছা, তোমরা দিতেই পারো, নাও দিতে পারো। তো আমি আমার একটা মনে হলো এতদিন অবধি এইগুলো দিয়েছি, তার সাথে যদি এটা দেওয়া যায় তাহলে তোমাদের একটা হেল্প হতে পারে, তাই দিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবে, কমেন্টস জানাবে, এবং তার সাথে সাথে আমার চ্যানেল ইজি ইংলিশ কেয়ারকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম ভিডিও আরও আসবে। প্রয়োজন হলে আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সমাধানের চেষ্টা করে দেব। থ্যাংক ইউ।